তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে পর্ষদের টেস্ট পেপারটা সলভ করছিলাম, সেখানে বেথুন কলেজিয়েট স্কুলের আগের ভিডিওতে আমরা 1, 2, 3 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্কগুলো থেকে করব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা, লাভ 900 টাকা হলে রোহনের মূলধন কত? তাহলে রোহনের মূলধনটা আমাকে বের করতে হবে। তাহলে আগে মোট লাভটা আমি লিখে নিই। তাহলে মোট লাভ সমান কত আছে? 1500 টাকা। আর রাজীবের লাভ কত? রাজীবের লাভ সমান আছে 900 টাকা। তাহলে অর্থাৎ রোহনের লাভ কত হবে? রোহনের লাভ সমান আছে 1500 মাইনাস 900 টাকা সমান হচ্ছে 600 টাকা। আচ্ছা, তাহলে অতএব এখন রাজীব ও রোহনের লাভের অনুপাত সমান 900:600। দুটো শূন্য চলে গেল, তাহলে 9:6 ইকুয়াল হচ্ছে 3:2। তাহলে অতএব রাজীব ও রোহনের মূলধনের অনুপাত, কারণ লভ্যাংশ লাভের অনুপাত যা হয় মূলধনের অনুপাতও তাই হয়, তাহলে অতএব রাজীব ও এর মূলধনের অনুপাত হয়ে গেল 3:2। এবার আমাদের দেখো, ধরি রাজীবের মূলধন 3x টাকা এবং রোহনের মূলধন 2x টাকা, যেখানে x হচ্ছে আনুপাতিক ধ্রুবক। আচ্ছা, তাহলে এবার দেখুন আমাদের কি বলে দিয়েছে, যে রাজীবের মূলধনটা দিয়ে দিয়েছে। তাহলে রাজীবের মূলধন এখানে কত ধরেছে? 3x। তাহলে প্রশ্নানুসারে 3x সমান কত আছে? 6000। তাহলে x সমান কত হলো? 6000/3 সমান আছে 2000। তাহলে অতএব কার মূলধন চেয়েছে? রোহনের মূলধন। রোহনের মূলধন হচ্ছে কত আছে? 2x টাকা। তাহলে রোহনের মূলধন সমান কত আছে? 2000 × 2 সমান আছে 4000 টাকা। আচ্ছা, এই অঙ্কটাই আবার তোমরা আরেক রকমভাবেও করতে পারো। ধরি রোহনের মূলধন হচ্ছে x টাকা, তাহলে রাজীব ও রোহনের মূলধনের অনুপাত কত হবে? 6000:x। তার আনুপাতিক সমষ্টি 6000 + x। তাহলে রাজীবের লাভটা কত হবে? 6000/6000 + x × 1500 ইকুয়াল টু হচ্ছে 900। এখান থেকেও x এর মানটা বের করে 4000 টাকা বের করতে পারো, যেটা তোমাদের সহজ হবে। আচ্ছা, এটা 1 নম্বর ওটা। এবার কি বলেছে দেখো, 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা আমাদের বলেছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, চক্রবৃদ্ধি হার সুদে বলে দিয়েছে n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে এখানে কত বছরে 4 গুণ হবে, এটা তোমাদের বইয়েরই অঙ্ক দিয়েছে। তাহলে ধরি আসল সমান p টাকা, আসল হচ্ছে p টাকা, সুদের হার এটা চক্রবৃদ্ধি সুদের হার, এটা সমান হচ্ছে r%, সময় n বছর। তাহলে অতএব n বছরে সুদে মূল্যের দ্বিগুণ বলে দিয়েছে। তাহলে আমাদের কি হবে? সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে? p × 1 + r/100⁴ এত টাকা। তাহলে প্রশ্নানুসারে
পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন, এটা সমান হচ্ছে 2p বলা আছে। তাহলে কি পেলাম আমরা, 1+r/100 হোল টু দি পাওয়ার এন, এটা সমান আমাদের 2 হয়ে গেল। এবার এটাকে উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে দেখো কি আসছে, 1+r/100 হোল টু দি পাওয়ার 2n সমান কত আসছে, 2a² ইকুয়াল টু হচ্ছে 4। এবার 4p দিয়ে গুণ করে দাও, বা p ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার 2n সমান কত আসছে, 4p। এবার আমাদের কি বলেছে দেখো, বলেছে n বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তাহলে কত বছরে 4 গুণ হবে মানে বুঝতে পারছি যে 4 গুণ এটা হয়ে গেছে, তাহলে দেখো 2n বছরে, তাহলে উত্তর লিখবো আমাদের, অতএব 2n বছরে 4 গুণ হবে। 2n, এটা 2n বছরে 4 গুণ হবে। আচ্ছা, তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, প্রথমে এটা আমি জাস্ট সূত্র ফেলে দিয়েছি, এটা সমল চক্রবৃদ্ধি, আর এটা সমানই দ্বিগুণ বলে দিয়েছে মানে 2p। এখান থেকে p আর p চলে গেল, তাহলে 1+r/100 হোল টু দি পাওয়ার n সমান 2। এটাকে বর্গ করলাম, কেন বর্গ করলাম, কারণ 4 গুণ বলে দিয়েছে, যদি 8 গুণ বলতো তাহলে আবার হোল কিউ করতাম। তাহলে এখান থেকে আমাদের 2n বছরে বলেছে কত গুণ হবে, তাহলে 2n এখান থেকে বেরিয়ে গেল সমান 4p। কত বছরে আমাদের 4 গুণ হবে, তাহলে 4 গুণটা এখানে 4p মানে 2n বছরে, তাহলে 2n বছরে 4 গুণ হবে। আচ্ছা, এটা তোমাদের বইয়ের দিক থেকেই অঙ্ক দিয়েছে। তারপরে অঙ্ক 3 নাম্বারটা দেখো, 3 নাম্বার অঙ্কটা দিয়েছে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a আর b এর মান নির্ণয় করো। তা আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল ইকুয়াল টু যে -b/a, আর বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a। তাহলে 3 নাম্বার অঙ্কটা কি বলেছে, যে সমীকরণ প্রদত্ত সমীকরণ দিয়েছে আগে ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু হচ্ছে 0 সমীকরণের বীজদ্বয়, সমীকরণের বীজদ্বয় হচ্ছে -5 ও -7, এটা দেওয়া আছে। তাহলে বীজদ্বয়ের যোগফল প্রথমে আমরা করব, বীজদ্বয়ের যোগফল সমান কত আসছে, বীজদ্বয়ের যোগফল সমান হচ্ছে -5 প্লাস -7 সমান আসছে কত দেখো, -12। -5 আর -7 সমান -12 হয়ে গেল। এবার কি বলে দিয়েছে, আর বীজদ্বয়ের গুণফলটা বের করো, বীজদ্বয়ের গুণফল সমান কত আসছে, -5 ইন্টু -7 সমান হয়ে গেল 35। এবার বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল মানে কি আমরা জানি -b/a। তাহলে প্রশ্নানুসারে -b/a সমান কত আছে, বীজদ্বয়ের যোগফল হচ্ছে -12, তাহলে মাইনাস চলে গেল, তাহলে b সমান কত হলো 12a। আর কি বলেছে, বীজদ্বয়ের গুণফল মানে c/a, তার মানে হচ্ছে 35/a সমান কত আছে দেখো 35। তাহলে বা এখান থেকে দেখো 35a সমান হয়ে গেল 35, তাহলে a সমান হচ্ছে 35/35 সমান হয়ে গেল 1। আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমরা 1 নাম দিই, তাহলে 1 নম্বর সমীকরণে a সমান 1 বসিয়ে পাই, a সমান 1 বসিয়ে পাই। তাহলে এখানে 1 যদি বসাও তাহলে b সমান কত হয়ে গেল, 12 ইন্টু 1, তার মানে হয়ে গেল 12। তাহলে এর মান কত বেরোলো 1, আর b এর মান বেরোলো 12। তাহলে তোমরা এইভাবে অঙ্কটা করবে। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 4 নম্বর অঙ্কটা এটা তোমাদের বই থেকে দিয়েছে যে x² ভেরিজেস y² ভেরিজেস zx এবং z² ভেরিজেস xy হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল মানে হচ্ছে আমাদের আগে ভেদগুলোকে আগে ভেঙে দিতে হবে, তারপরে আমাদের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্কটা, x² ভেরিজেস yz, আর কি দিয়েছে y² ভেরিজেস zx, আর z² ভেরিজেস xy। তাহলে এখান থেকে দেখো x² সমান আসছে k a y z,
ওয়াই স্কোয়ার সমান, এটা কে একবার কে লিখলে আর আমরা কে ধরতে পারবো না, তাহলে কে এল লিখে দিলাম, এল জেড এক্স, আর জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম এক্স ওয়াই। এবার তোমাদের এখানে লিখতে হবে যেখানে কে এল আর এম ভেদ ধ্রুবক, এই কথাটা তোমরা অবশ্যই লিখবে, তা না হলে 1 নম্বর কেটে নেবে। আচ্ছা, তাহলে এবার দেখো এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর, আর এটা আমরা 3 নম্বর। এবার 1 3 গুণ করে দেবো, 1 2 ও 3 গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে গুণ করলে কি আসছে দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা হচ্ছে বাম দিকে গুণ হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা হলো কে ওয়াই জেড ইন্টু এল জেড এক্স ইন্টু এম এক্স ওয়াই। তাহলে এটা সমান কত হলো দেখো, কে এল এম, এটা তিনটে ভেদ ধ্রুবক তিনটে, আর এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার উভয় পক্ষে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসছে 1 সমান কে এল এম। এবার দেখো আমাদের প্রশ্ন কি দিয়েছে, যে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, এখানে আমাদের তাহলে অশূন্য ভেদ ধ্রুবক লিখে দাও, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে অতএব এটা অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হয়ে গেল, 1, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের 1। তাহলে কে এল এম সমান হচ্ছে 1, ঘুরিয়ে আর একবার লিখে দাও, এটাই আমাদের চেয়েছে। 5 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এ বি সি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এ ও সি বি একটি সামান্তরিক, এ ও সি এর মান নির্ণয় করতে বলেছে। দেখো ছবিটা আগে এঁকে নিই। আচ্ছা, এই ধরনের অঙ্ক পরীক্ষায় পড়লে অবশ্যই তোমাদের ছবি আঁকতে হবে, এটা মাথার মধ্যে রাখবে। আমাদের কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্ত এ বি সি তিনটে এমনভাবে বিন্দু যাতে করে একটা সামান্তরিক হয়। তাহলে আমাদের এগুলো যোগ করে এটা এমনভাবে আঁকবে যাতে সামান্তরিক মতো মনে হয়। তাহলে এটা হচ্ছে ও এ বি সি, আমাদের এ ও সি বি এটা একটা সামান্তরিক বলে দেওয়া আছে, আমাদের এ ও সি এর মানটা নির্ণয় করতে হবে, এই কোণটার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এ ও সি বি যেহেতু এটা একটা সামান্তরিক, তাহলে আমাদের ও এ সমান হচ্ছে বিসি, এটা সামান্তরিকের বিপরীত বাহুগুলির সমান, আর ও সি সমান হচ্ছে আমাদের এ বি। আচ্ছা, এবার আমরা কি করব, ও বিটা যুক্ত করে দেবো, ও বিটা যুক্ত করে দেবো। তাহলে যেহেতু এ ও সি বি একটি সামান্তরিক, তাহলে অতএব কি আমরা পাচ্ছি, ও এ সমান পাচ্ছি সি বি, মানে এই বাহুটা সমান এই বাহুটা, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় সমান, এবং ও সি সমান হয়ে গেল এ বি। আচ্ছা, আবার ও এ সমান হচ্ছে ও বি সমান হচ্ছে ও সি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের কি পেলাম এখন, এ ও বি অর্থাৎ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ বি ও সি, এই ত্রিভুজটার এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের দেখো এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা, আবার এই বাহুটা সমান এই বাহুটা সমান এই বাহুটা। তাহলে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও বি ও সি উভয়ই সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। তাহলে বি ও সি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি এবং এ ও বি কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। আর আমাদের বের করতে দিয়েছে কি, এ ও সি। তাহলে এ ও সি সমান আমরা কি পেলাম, এ ও বি প্লাস বি ও সি সমান 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এ ও সির মানটা আমাদের 120 ডিগ্রি বেরিয়ে গেল। আচ্ছা, তারপরে পরেরটা কি বলেছে দেখো, দুটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি জ্যাদয় অন্য বৃত্তটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে প্রমাণ করো যে পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে এর আগে ছবিটা এঁকে নিই। তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্ত, কত দাগের এটা, 6 নম্বরটা। তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্ত, এককেন্দ্রীয় মানে হচ্ছে কেন্দ্রটা তোমার একই থাকবে,
তাহলে কেন্দ্রটা আমাদের একই, মানে এটা হচ্ছে কেন্দ্র, এই ছোট বৃত্তের কেন্দ্র এটা, আর বড় বৃত্তের কেন্দ্র এটা। এবার এখান থেকে আমাদের কি বলেছে, এ বি আর এসি দুটি জ্যা। আচ্ছা, তাহলে এখানে এ বি আর এসি দুটি জ্যা। আচ্ছা, কি বলে যে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এ বি জ্যাটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শ করেছে, আর এটা হচ্ছে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আমাদের দেখাতে হবে কি পি কিউ, অর্থাৎ এই যে এখান থেকে এইটুকু যে পি কিউ, পি কিউ সমান হচ্ছে হাফ অফ বিশ। তাহলে তাহলে ধরা যাক, এখানে ধরা যাক বলতেই হবে কারণ এখানে ও কেন্দ্রীয় আমি নিচ্ছি। তাহলে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তরটির এ বি ও এসি জ্যা দ্বয় অন্য বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, এবার কি করা হচ্ছে, আমরা ও কমা পি আর ও কমা কিউ এটা যোগ করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হচ্ছে স্পর্শক আর ওপি হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে ওপি লম্ব হচ্ছে এ বি। আচ্ছা, না, ও বিন্দু থেকে এ বি এবং এসির উপরে লম্ব টানা হলো। তাহলে ও বিন্দু থেকে এ বি ও এসির উপর ওপি ও ও কিউ লম্ব টানা হলো। আচ্ছা, তাহলে ওপি লম্ব হচ্ছে এ বি আর ও কিউ লম্ব হচ্ছে এসি। তাহলে আবার ও কেন্দ্রীয় বৃত্তের ওপি হচ্ছে তোমার লম্ব আর এ বি হচ্ছে ভি বিন্দুতে স্পর্শকেন্দ্রীয় ব্যাসার্ধ। তাহলে ওপি এ বিকে সমদ্বিখণ্ডিত করবে, এটা আমাদের উপপাদ্য আছে। লম্ব টানা হলো, তাহলে ওপি লম্ব হচ্ছে এ বি এবং ও কিউ লম্ব হচ্ছে এসি। তাহলে অতএব এপি সমান হচ্ছে পিবি বা বিপি এবং এ কিউ সমান হয়ে গেল কিউসি। এটা আমরা কি লিখব, যে সমান, দেখো এটা আমরা লিখব যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এইটাই লিখব আমরা, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখানে আমরা কি পেলাম, এবার এ বি সি ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি এবং এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে আমরা কি জানি যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে অতএব
পি কিউ, তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে পি কিউ সমান্তরাল হচ্ছে বিসি এবং পি কিউ সমান হচ্ছে হাফ অফ বিসি। কারণটা আমরা এখানে লিখে দেবো যে একটি ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে এটা তোমাদের এখানে সমাধান বলে লিখে দেবে। আচ্ছা, তাহলে কি বললাম, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর বৃত্তটি এবি ও এসসি জ্যাদয় অন্য বৃত্তটিকে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করেছে। এবার ও বিন্দু থেকে এবি আর এসির উপরে ওপি আর ও কিউ লম্ব টানা হলো। তাহলে ওপি যেহেতু এবার কি হলো, যেহেতু ওপির লম্ব হচ্ছে এবি আর ও কিউ লম্ব হচ্ছে এসি, তোমাদের উপপাদ্যর মতো করলাম না, কারণ উপপাদ্য হলে প্রথমে শিকার, তারপরে অঙ্কন, তারপরে কি প্রমাণ করতে হবে, তারপরে ওরকম করার দরকার নেই। যেহেতু 2 নম্বর আছে তোমরা একসাথেই এটা করে দেবে, অসুবিধা নেই। তাহলে ওপি লম্ব এবি, ও কিউ লম্ব এসি, তাহলে এপি সমান হচ্ছে বিপি, এ কিউ সমান কিউসি। তাহলে আমাদের জ্যাকে সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে এখানে তুমি লিখে দাও যে পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তাহলে অতএব পি এ বি এর মধ্যবিন্দু এবং কিউ এসি এর মধ্যবিন্দু, এখন তাহলে এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কিউ। এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে আমরা উপপাদ্য কি জানি, যে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধে, তাহলে পি কিউ সমান হয়ে গেল সমান্তরাল বিসি আর পি কিউ সমান হাফ অফ বিসি। তাহলে আমাদের পি কিউ সমান হাফ অফ বিসি এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা এখানে প্রমাণিত কথাটা লিখে দেবো। আচ্ছা, তাহলে এটা আমাদের 6 নম্বরটা হয়ে গেল। এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 7 নম্বরটা বলেছে ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিইএফ এই দুটো হচ্ছে সদৃশ্য, আর বিসি আর ইএফ এই দুটো অনুরূপ বাহু। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 36 সেমি ও 18 সেমি, আর বিসি 9 সেন্টিমিটার হলে ইএফ এর মান কত। তাহলে এটা আমাদের একটা সূত্র আছে যে দুটি ত্রিভুজ এবিসি এর পরিসীমা বাই ত্রিভুজ ডিএফ এর পরিসীমা সমান হচ্ছে বিসি বাহু অনুরূপ বাহু বাই ইএফ হচ্ছে অনুরূপ বাহু, তাহলে অনুরূপ বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে বিসি যেহেতু অনুরূপ বাহু বলা আছে, তাহলে বিসি বাই ইএফ হবে। তাহলে আমাদের সেটা আগে লিখে নিচ্ছি দেখো। তাহলে ত্রিভুজ এখানে আমাদের কত নম্বর, 7 নম্বরটা। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ সদৃশ্য এবং বিসি ও ইএফ মাথায় দাগ দেওয়া আছে মানে বাহুর চিহ্ন বুঝিয়েছে। তাহলে বিসি ও ইএফ অনুরূপ বাহু। তাহলে অতএব এ বি সি ত্রিভুজের পরিসীমা বা বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, অনুরূপ বাহু যেহেতু বলে দিয়েছে, তাহলে বিসি বাই হয়ে গেল ইএফ। এটা আর সূত্রটা তোমাদের বইয়ে লেখাই আছে, দেখে নেবে একটুখানি সূত্রটা। আচ্ছা, তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা আমাদের কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর পরিসীমা দেওয়া আছে 36 সেমি, তাহলে এটা হচ্ছে 36 সেমি বাই এটা ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা 18 সেমি দেওয়া আছে, এটা হচ্ছে 18 সেমি সমান বিসি কত দেওয়া আছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, 9 সেমি বাই ইএফ। তাহলে আমাদের কত দাঁড়ালো, সেমি আর এটা সেমি কেটে গেল, 18 দুগুণে 36, তাহলে 2EF সমান দাঁড়ালো 9 সেমি।
তাহলে অতএব ইএফ সমান দাঁড়ালো কি 9 সেমি বাই 2 সমান 4.5 সেমি। তাহলে এটা আমাদের উত্তর বেরিয়ে গেল। আচ্ছা, তারপরের অঙ্কটা কি দিয়েছে দেখো, সাইন 3a প্লাস কস 2b সমান 2 হলে কস 2a প্লাস সাইন 3bর মান কত? তাহলে এটা যেহেতু একটা অভেদ, তাহলে তোমাকে এটা একটা অভেদ দেওয়া আছে, তার মানে সাইন 3a সমান যদি 1 হয় আর কস 2b সমান যদি 1 হয় তবেই আমার এটা সিদ্ধ হবে, তাছাড়া অন্য কিছুতে এটা দেখো সিদ্ধ হবে না। আচ্ছা, আবার দেখো সাইন 3 এর এটা ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1 আর এরও ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1, তাহলে 1 আর 1 মিলে হচ্ছে 2। তাহলে এটা সমান 2 হলে এটার মান যখন এই ধরনের অঙ্ক যখনই দেবে তখন আমাদের এটা সমান 1 করতে হবে আর এটা সমান আমাদের 1 করতে হবে, নতুবা আমাদের এটা করা যাবে না। তাহলে আমাদের কি হবে দেখো, 8 নম্বর অঙ্কটা, এটা হচ্ছে সাইন 3a প্লাস কস 2b সমান 2। তাহলে এটা সমান যদি 2 হয় তাহলে আমরা কি বলবো, যে সাইন 3a সমান হচ্ছে 1 আর কস 2b এটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখো সাইন 3a সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি, সাইন সাইন চলে গেল, তাহলে 3a সমান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অতএব a সমান হচ্ছে 90 ডিগ্রি বাই 3 সমান হচ্ছে 30 ডিগ্রি। আর এটা হচ্ছে কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে কস 0 ডিগ্রি, তাহলে 2b সমান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে b সমান হয়ে গেল 0 ডিগ্রি বাই 2 সমান 0 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবার আমাদের মান কার বের করতে দিয়েছে দেখো, কস 2a প্লাস সাইন 3b, এটার মান আমাদের বের করতে দিয়েছে। তাহলে কস 2a মানে হচ্ছে 2 ইন্টু 30 ডিগ্রি প্লাস সাইন 3 ইন্টু b এর মান হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা সমান হচ্ছে কস 60 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি। কস 60 মান আমাদের হাফ আর সাইন 0 হচ্ছে 0, তাহলে আমাদের এটার মান বেরিয়ে গেল হাফ, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা বলেছে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে 14 সেন্টিমিটার আর ওই বৃত্তের 66 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? তাহলে কেন্দ্রীয় ধরি ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান সমান হচ্ছে থিটা। আচ্ছা, এবার আমরা কি জানি যে থিটা ইকুয়াল টু হচ্ছে এস বাই আর, বা এস ইকুয়াল টু হচ্ছে আর থিটা। আচ্ছা, যেখানে এসটা কি হচ্ছে, এসটা তোমার হচ্ছে বৃত্তচাপ, এটা হচ্ছে বৃত্তচাপ, যেখানে এস হচ্ছে বৃত্তচাপ আর আর হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, যদি আমাদের ছবি আঁকা হয় তাহলে কীরকম হবে ছবিটা, এইখান থেকে এইটুকুর মান যেটা আমাদের, এইটা হচ্ছে আর, আর এর মান কত দেওয়া আছে দেখো, আর এর মান দেওয়া আছে আমাদের 14 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে তোমার থিটা, আর এই যে মানটা এটা হচ্ছে 66 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 14 সেমি। আচ্ছা, তাহলে এবার আমাদের কি বলেছে, এস এর মান কত দেওয়া আছে, এস এর মান হচ্ছে 66 সেমি আর আর এর মান হচ্ছে 14 সেমি, তাহলে সেমি আর সেমি কেটে গেল, তাহলে এটাকে আমাদের কত আসছে দেখো, 33 দুগুণে 66 আর 7 দুগুণে 14, তাহলে 33/7 এইটা, অথবা আমরা কি করতে পারি 11 ইন্টু 3/7, যদি এটাকে পাই দিয়ে করতে হয় তাহলে আমাদের 22/7 একটা নিয়ে আসতে হবে, তাহলে এটা 11 ইন্টু 2 মানে ইন্টু 2 ইন্টু 3/7 ইন্টু হচ্ছে 2, তাহলে তোমার কত আসছে 22/7 ইন্টু 3/2, আর 22/7 মানে কত হচ্ছে পাই, তাহলে এটা হয়ে গেল 3π/2, তাহলে 3π/2 এটা অ্যান্সার রাখতে পারো, অথবা 33/7 এটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা করলেই হবে, এটার মানও বৃত্তীয় মান আর এটা বৃত্তীয় মান। এখানে π/22/7 বসিয়ে দেওয়া আছে আর এখানে আমরা পাইটাকে আলাদা করে নিয়েছি, তাহলে এটা অ্যান্সার অথবা এটা অ্যান্সার, যে কোনো একটা অ্যান্সার রাখলেই করবে।
আচ্ছা, তারপরের অঙ্কটা কি বলেছে দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সিগমা এফআই এক্সআই সমান 132 প্লাস 5K, আর সিগমা এফআই ইকুয়াল টু হচ্ছে 20 হলে কে এর মান নির্ণয় করো। তাহলে এটা আমরা কোথা থেকে দিয়েছে, এটা আমাদের রাশিবিজ্ঞান থেকে দিয়েছে গড়ের অঙ্কগুলো। তাহলে আমাদের সূত্রটা আগে প্রথমে আমাদের লিখে নাও। সূত্রটা আমাদের কি ছিল, সূত্রটা ছিল যে আগে লিখে নিই যে 10 নম্বর অঙ্কটা, এটা তোমাদের বইয়ের থেকেই অঙ্কটা দিয়েছে। তাহলে এক্স বার ইকুয়াল টু কী ছিল, সিগমা এফআই এক্সআই বা সিগমা এফআই। আচ্ছা, এবার এইটা আমাদের হচ্ছে গড়ের অঙ্ক, গড়ের সূত্র আমাদের এটা। তাহলে আমাদের এখানে কি বলে দিয়েছে, এক্স বারের মান কত দেওয়া আছে, তাহলে এখানে গড় মানে এক্স বার এটা সমান দেওয়া আছে 8.1, আর এখানে দেওয়া আছে কত, সিগমা এফআই এক্সআই এটা দেওয়া আছে দেখো 132 প্লাস 5K, আর সিগমা এফআই সমান দেওয়া আছে হচ্ছে 20। তাহলে এবার মানটা বসিয়ে দাও। তাহলে 8.1 সমান 132 প্লাস 5K বাই হচ্ছে 20। তাহলে বা যার মান বের করবো সেটাকে আমরা বাম দিকে রাখবো সবসময়। তাহলে এটা বাই 1 আছে, তাহলে এটার সঙ্গে 132 প্লাস হচ্ছে 5K, আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসছে দেখো, এটা হচ্ছে 81 ইন্টু 2 মানে 162। আচ্ছা, একটা শূন্য আর এখানে দশমিকটার দিকে সরে গেল গুণ করলে, তাহলে 81 ইন্টু 2 মানে 162। তাহলে বা 5K সমান হয়ে গেল 162 মাইনাস 132, বা 5K সমান কত এলো, সমান এলো 30, বা কে সমান তাহলে কত বেরোলো 30 বাই 5 সমান হয়ে গেল 6। তাহলে আমাদের কার মান বের করতে দিয়েছে, কে এর মান। তাহলে অতএব কে এর মান সমান হচ্ছে 6। আচ্ছা, তারপর অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে অর্ধগোলকের আয়তন দেওয়া আছে, তাহলে গোলকটি আগে ধরি, অর্ধগোলকের অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে আর সেন্টিমিটার, যেহেতু আছে সেন্টিমিটার। তাহলে অতএব অর্ধগোলকটির আয়তন সমান হচ্ছে 2/3 পাই আর কিউ, এত ঘন সেমি। এবার আমাদের কি দেওয়া আছে, প্রশ্নানুসারে 2/3 পাই আর কিউ সমান 144 পাই। এবার দেখো পাই আর পাইটা কেটে গেল আমাদের, তাহলে বা আর কিউ সমান কত এলো দেখো 144 ইন্টু 3/2, তাহলে 2 দিয়ে 72 হয়ে গেল। এবার 72কে 3 দিয়ে গুণ করো, দেখো 216। আচ্ছা, 216 সমান কত আসছে আমাদের, 6 কিউব, 216, 6 ইন্টু 6 ইন্টু 6, 36কে 6 দিয়ে গুণ করো, দেখো 216। তাহলে অতএব আর সমান কত বের হলো 6। তাহলে অতএব গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, গোলকটি বলতে গেলে গোলক আর অর্ধগোলক একই হচ্ছে, যেহেতু ব্যাসার্ধটাই একই সেই জন্য আমাদের গোলকেরটির ব্যাসের দৈর্ঘ্য বা অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অর্ধগোলকটির বা গোলকটির, যেমন অ্যান্সার চাইবে এখানে গোলকটির বলেছে, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য সমান 6 ইন্টু 2 সেমি সমান তাহলে কত আসছে 12 সেমি। আচ্ছা, তারপর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ হলে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত বের করতে বলেছে। তাহলে শঙ্কুর উচ্চতা এইচ আর ভূমির ব্যাসার্ধ মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধের অনুপাত বলেছে, তার মানে আছে আর। তাহলে H/R এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে ধরি শঙ্কুর আগে ধরে নিই, তাহলে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এখানে একক যেহেতু নেই তাহলে এখানে আমাদের শুধু একক লেখা আর একক, এবং শঙ্কুর
উচ্চতা সমান হচ্ছে এইচ একক, আর তির্যক উচ্চতা সমান হচ্ছে এল একক। আচ্ছা, এবার আমাদের শঙ্কুটা কীরকম হয় আমাদের জানা আছে। এটা হচ্ছে শঙ্কু, আর আমাদের কি বের করতে দিয়েছে, এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে এল, আর এইটা হচ্ছে আর। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা কি জানি, এল স্কোয়ার ইকাল টু হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হচ্ছে যেহেতু শঙ্কুর উচ্চতা, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক এই তিনটে একটা সমকোণী ত্রিভুজের তিনটে বাহুত্রয়, তাহলে এল স্কোয়ার ইকাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবার আমাদের কি পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আগে লিখি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল মানে এই চারপাশটা, তাহলে সূত্রটা কি হচ্ছে, পাই আর এল এত বর্গ একক। আর ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল মানে ভূমিতে একটা বৃত্ত, তাহলে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল সমান কত হচ্ছে, পাই আর স্কোয়ার বর্গ একক। প্রশ্নানুসারে কি বলে দিয়েছে দেখো, ভূমির ক্ষেত্রফলের √3 গুণ, তার মানে পাই আর এল আর √3 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের পাই আর পাইটা কেটে গেল, তাহলে আর এল একটা আরটা কেটে গেল, তাহলে শুধু পড়ে থাকলো কি, এল মানে হচ্ছে √3 আর। আচ্ছা, এল মানে কি হচ্ছে, এল মানে দেখো √ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার হচ্ছে আমাদের এল এর মানটা। তাহলে বা উভয় পক্ষে যদি স্কোয়ার করে দিই, তাহলে এল স্কোয়ার সমান হচ্ছে 3 আর স্কোয়ার, বা এল স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে 3 আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এইচ স্কোয়ার সমান হচ্ছে 3 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার সমান হচ্ছে 2 আর স্কোয়ার। তাহলে অতএব এইচ সমান কি হলো, √2 আর, বা এইচ বাই আর সমান কি আসছে, √2/1। তাহলে অতএব এইচ ইস টু আর সমান √2:1। তাহলে আমাদের অ্যান্সার কি চেয়েছে, যে শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের অনুপাত। তাহলে অতএব শঙ্কুরটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত সমান হচ্ছে √2:1। আচ্ছা, তাহলে তোমরা আজকে আমি 4 পর্যন্ত অঙ্কগুলো সব করে দিলাম, মন দিয়ে ভালো করে অঙ্কগুলো দেখো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।